আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সিনেমার গল্পকে নিয়ে যেটা কেবল ভয় দেখায় না, আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে আপনার বিশ্বাস, বাস্তবতা, এমনকি আপনার স্বপ্নের জগৎকেও নিয়ে। বন্ধুরা, বলছিলাম সদ্য মুক্তি পাওয়া একটি ফিলিপিনো হরর লিলিম সিনেমার গল্পের কথা, যেটা এমন একটি ভৌতিক রহস্যের জাল যেখানে ঘুম আর জগৎ, স্বপ্ন আর দুঃস্বপ্ন সবকিছুরই সীমা মুছে গেছে। ঈশা নামে একটা মেয়ে তার অত্যাচারী বাবাকে হত্যা করে তার ছোট ভাইকে নিয়ে আত্মগোপন করতে গিয়ে পৌঁছে যায় জঙ্গলের মধ্যে উপস্থিত এক নির্জন আশ্রমে, যেখানে ধীরে ধীরে খুলতে শুরু করে সেখানকার এমন কিছু ভয়ঙ্কর রহস্য যা জানলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমাদের একটা অনাথ আশ্রমের উপস্থিত একটা কালো রঙের মূর্তি ও কিছু অদ্ভুত চিত্রকে দেখানো হয়, যার পরক্ষণেই আশ্রমের একটা রুম থেকে আমরা কারোর হাড় চেবানোর ভয়ঙ্কর শব্দ শুনতে পাই, যার মধ্যে থেকে হঠাৎ করে একটা কাটা হাত বেরিয়ে আসে। এরপর আশ্রমের পাশেই উপস্থিত জঙ্গলের মধ্যে আমরা একটা ব্যাগ পড়ে থাকতে দেখি, যার ভিতরে অনেকগুলো কাটা হাত ভরা ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ঈশা ও তার ভাই থমাসকে দেখানো হয়, যাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি ঈশা তার বাবাকে শেষ করে দিয়েছে, কারণ তাদের মা মারা যাওয়ার পর থেকে তাদের বাবা তাদের দুজনকে খুবই অত্যাচার করত। এখানে আমাদের তাদের একটা ফ্যামিলি ফটোকেও দেখানো হয়, যার মধ্যে তাদের মাও ছিল। এখন ঈশা তার হাতের রক্তগুলো পরিষ্কার করতে যখন ওয়াশরুমে যায়, তখনই সে আয়নার মধ্যে তার বাবার আত্মাকে দেখতে পায়, যে পিছন ফিরে তাকানোর সাথে সাথেই গায়েব হয়ে গিয়েছিল। তাই সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ভাই থমাসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ সে ভালোভাবেই জানতো দ্রুতই বাড়িতে পুলিশ চলে আসবে। কিন্তু পথে যেতে যেতে তাদের দুই ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, যেখানে থমাস বলে, তুমি একজন হত্যাকারী, তাই আমি তোমার সঙ্গে কোথাও যাব না, যেটা বলে সে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কথা বললে ঈশা যখন গাড়িটাকে থামিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে যায়, ঠিক তখনই থমাস গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়ে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তাই তাকে ধরতে ঈশাও সঙ্গে সঙ্গে তার পিছনে জঙ্গলে চলে যায়, কিন্তু অনেক খোঁজার পরেও সে থমাসের কোনো হদিশ পায় না। এদিকে সময় পেরিয়ে সকাল থেকে সন্ধ্যা নেমে আসে, তাই ঈশা বুঝতে পারছিল না সে এখন কি করবে। ঠিক তখনই কিছু শব্দ শুনতে পেয়ে সে যখন সেই দিকে তাকায়, সে একটা অদ্ভুত মহিলাকে একটা ব্যাগ হাতে এগিয়ে যেতে লক্ষ্য করে, যে কিছুটা এগিয়ে গিয়ে একটা গাছের পিছনে উধাও হয়ে যায়। ফলে বিষয়টা দেখে ঈশা কিছু বুঝতে পারত। ঠিক তখনই হঠাৎ করে সেই মহিলাটা তার সামনে চলে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার আঘাতে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এখন বেহুশ অবস্থায় ঈশার একটা ভিশন আসে, যার মধ্যে সে একটা মহিলার চিত্র ও একটা ভয়ঙ্কর এন্টিটিকে দেখতে পায়, যেটাতে তার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে সেই জঙ্গলের মধ্যেই পায়। তখনই আশপাশটা চেক করলে ঈশা দূরে একটা আলোকে লক্ষ্য করে, যার দিকে এগিয়ে গেলে সে একটা বিশাল বাড়ির কাছে পৌঁছে যায়। এখন বাড়িটির মূল দরজা খোলা দেখে ঈশা ভাবে থমাস হয়তো এই বাড়িটার মধ্যেই ঢুকে লুকিয়ে পড়েছে, তাই তাকে খুঁজতে সেও যখন বাড়িটির ভিতরে যায়, তখনই ঈশা সেখানে কিছু চিত্রকে লক্ষ্য করে, যেটা সে ভালো করে দেখছিল। তখনই পাশ থেকে একটা মাস্ক পরা ছেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, যাকে দেখে সেও সিঁড়ি দিয়ে উপরে গেলে ঈশা সেখানে সেই অদ্ভুত নারী মূর্তির চিত্রকে দেখতে পায়, যাকে সে তার ভিশনের মধ্যে দেখেছিল। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো, চিত্রে থাকা মহিলাটির চোখে একটা ছিদ্র ছিল। এরপর ঈশা পাশেই উপস্থিত একটা রুম থেকে কিছু শব্দ ভেসে আসতে শুনে যখন সেই দিকেই এগিয়ে যায়, ঠিক তখনই একটা ছেলে তার সামনে চলে এসে অদ্ভুত আচরণ করতে শুরু করে, যাকে দেখে ঈশা প্রচণ্ড ভয় পেয়ে নিচে পালিয়ে আসলে সে তার সামনে কিছু নার্সদের দেখতে পায়, যাদের হেড সিস্টার মার্গা এসে ঈশাকে শান্ত করে জানায় আসলে গ্যাব্রিয়েলের মাথার সমস্যা আছে, যার জন্য সে মাঝে মধ্যেই এমন অদ্ভুত আচরণ করে। এখন কথাটা বলার পর সিস্টার মার্গা তাকে জিজ্ঞাসা করে সে এত রাতে এই অনাথ আশ্রমে কি করছে। উত্তরে ঈশা জানায় জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে গেলে সে যখন গাড়ি থামায় তখন তার ভাই থমাস ভুল করে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, যাকে খুঁজতে খুঁজতে সে এখানে চলে এসেছে। কথাটা শুনে সিস্টার মার্গা তাকে তার ভাইয়ের কাছে নিয়ে যায়, যে সত্যি সত্যি এখানে চলে এসেছিল। এখন অনেক রাত হয়ে যাওয়ার কারণে
সিস্টার মার্গা ঈশাকে আজকের রাতটা সেখানেই থেকে যাবার উপদেশ দেয়, যেটাতে সে রাজি হয়ে গেলে সিস্টার ত্রিনিং তাকে তার রুম দেখিয়ে দেয়। এদিকে ঘুমানোর আগে থমাস যখন প্রার্থনা করছিল, তখনই তার পাশে শুয়ে থাকা নাইলো নামে একটা ছেলে থমাসকে জিজ্ঞাসা করে সে এটা কি করছে। উত্তরে থমাস জানায় সে রোজ রাতে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাই আজও সে সেটাই করছে। কিন্তু সেই ছেলেটার কথার মাধ্যমে আমরা জানতে পারি তারা এমন কোনো জিনিসের বিষয়ে কখনোই শোনেনি, যেটা খুবই অদ্ভুত ছিল, কারণ তারা তো সেই সিস্টারদের সঙ্গে এই আশ্রমে থাকতো। এখন প্রার্থনা করার পর থমাস যখন ঘুমিয়ে পড়ে, তখনই আমরা রুমের ছাদে থাকা একটা ছিদ্রর মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর এন্টিটিকে থমাসের দিকে তাকিয়ে হাসতে দেখি। অন্যদিকে ঈশা তার রুমের বাইরে থেকে দুজন সিস্টারের কথা বলার আওয়াজ শুনতে পায়, যারা বলছিল মাদার সুপিরিয়র তার রাতের খাবার খেয়ে নিয়েছে আর এটা আমাদের জন্য খুবই ভালো খবর। কিন্তু কথাটা শুনে অন্য সিস্টার বলে সেটা তো বেশি দিনের জন্য নয়, আমাদের আবারও তৈরি থাকতে হবে, যেটা বলে তারা বাইরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন প্রশ্ন হলো এই মাদার সুপিরিয়রটা কে আর তারা কি বিষয়েই বা তৈরি থাকার জন্য বলছিল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তাই চ্যানেলটিতে প্রথম এসে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। এখন গল্পে ফিরে আসলে আমাদের ঈশাদের বাড়িকে দেখানো হয়, যেখানে পুলিশের টিম চলে এসে তাদের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল, যাদের মধ্যে অফিসার ফ্রেড সন্দেহ করছিল ঈশাই তার বাবাকে শেষ করে বাড়ি থেকে পালিয়েছে। তাই সে তাদের দুই ভাই বোনকে খোঁজার কাজে লেগে পড়ে। এদিকে আশ্রমের মধ্যে যখন তারা সকলে নাস্তা করছিল, তখন কথা বলতে বলতে সিস্টার মার্গা ঈশাকে জানায় তাদের ফান্ডে বেশি টাকা নেই, আর যেহেতু তারা বাইরের চার্চ থেকে কোনো প্রকারের সাহায্য পায় না, তাই এখানে অনেক কিছুরই কমতি আছে। যেটা শুনে ঈশার একটু অদ্ভুত লাগে, কারণ সাধারণত সব ধরনের আশ্রমগুলোই ডোনেশনের টাকাতেই চলে। তাছাড়া এখানে ঈশা আরও একটা বিষয় লক্ষ্য করে, আশ্রমে শুধু ছেলেরাই ছিল, কোনো মেয়ে ছিল না সিস্টারদের বাদ দিয়ে। এখন খাওয়া শেষ করে ঈশা সিস্টার মার্গাকে বলে সে কিছু কারণবশত এই আশ্রমে কিছুদিনের আশ্রয় চায়, যেটাতে সিস্টার মার্গা একটা শর্তেই রাজি হয় যে তাকেও তাদের কাজে সাহায্য করতে হবে। কথাটা শুনে ঈশা সিস্টারকে আরও একটা অনুরোধ করে যে সে চায় তার ভাই থমাসকে কোনো ভালো পরিবার দত্তক নিয়ে নিক, কারণ তার মনে হয় সে তার ভাইয়ের ভালোভাবে ভরণ পোষণ করতে পারবে না। যেটা শুনে সিস্টার মার্গা রাজি হয়ে যায়। এরপর সিস্টার ট্রেনিং ঈশাকে তার কাজ বুঝিয়ে দিতে লাগে, যার দরুন ঈশা সেখানে থাকা একটা বন্ধ দরজাকে দেখে জিজ্ঞাসা করে সেটা সবসময় বন্ধ কেন রাখা হয়। উত্তরে সিস্টার ট্রেনিং জানায় আসলে রুমটা মাদার মিরাসোলের, যে এই আশ্রমের সব থেকে সিনিয়র মাদার, আর যেহেতু সে নিজেকে ঈশ্বরের কাজে উৎসর্গ করে দিয়েছে, তার জন্য সে সবসময় সেই রুমের মধ্যেই থাকে, যার জন্য কাউকেই সেই রুমের মধ্যে যাওয়ার কোনো অনুমতি নেই। আমরা শুধুমাত্র তখনই রুমটার মধ্যে যেতে পারি যখন মাদার মিরাসোল নিজেই তাদের ডাকে। তখনই সেখানে অন্য একটা সিস্টার এসে ঈশাকে প্রথমে সিস্টার মার্গার অফিসটাকে পরিষ্কার করতে বলে, তাই সে সঙ্গে সঙ্গে তার কাজে লেগে যায়। এদিকে বাইরে থমাস যখন বাকি ছেলেদের সঙ্গে খেলাধুলা করার চেষ্টা করছিল, তখন প্রিন্সিপে নামে একটা ছেলে থমাসকে একটা মাস্ক দিয়ে তাকে মাদার মিরাসোল সাজতে বললে থমাস জিজ্ঞাসা করে মাদার মিরাসোল কে। উত্তরে প্রিন্সিপে জানায় মাদার মিরাসোল হলো এই আশ্রমের ডাইনি, যে বাচ্চাদের ধরে তাদেরকে খেয়ে ফেলে। কথাটা শুনে থমাস প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই সে মাস্ক পরতে না চাইলে প্রিন্সিপে তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যায়। এখন সেই দিন রাতে ঘুমানোর আগে ঈশা যখন থমাসের সঙ্গে কথা বলতে আসে, তখন সে তাকে বুঝিয়ে বলে সে যেন কাউকে তাদের গোপন কথাটা না জানায়, না হলে তারা দুজনই খুব বড় বিপদের মধ্যে পড়ে যাবে। কারণ আজ সকালে কাজ করতে করতে সে রেডিওতে তাদের বিষয়ে নিউজ শুনেছে, যার মানে হলো পুলিশ এখন তাদের দুজনকেই খুঁজে বেড়াচ্ছে, তাই তাদের বেশি বেশি সতর্ক থাকতে হবে। এরপর ঈশা তার রুমে গিয়ে শুয়ে পড়লে মাঝরাতে যখন তার ঘুম ভেঙে যায়, তখন হঠাৎ করে সে তার বাবার আত্মাকে দেখতে পায়, যে তার উপরে ঝাঁপিয়ে পড়লে ঈশা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে, যার সাথে সাথেই তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা তার আসলে একটা দুঃস্বপ্ন ছিল। এখন পরের দিন সকালে সবার সঙ্গে রুম থেকে বার হবার সময় থমাসের হঠাৎ করে দেওয়ালে থাকা সেই নারী মূর্তির চিত্রের উপর চোখ পড়ে, যেটা সে দেখছিল। তখনই পাশের রুম থেকে কিছু শব্দ আসতে শুনে সে যখন বিষয়টাকে চেক করতে যায়, তখনই তার নজর সিস্টার হেলেনার উপরে পড়ে, যে ড্রেস চেঞ্জ করতে করতে হঠাৎ করে তার দিকে তাকিয়ে অদ্ভুত ও কৃপিভাবে হাসতে শুরু করে, যেটা দেখে থমাস একটু আতঙ্কিত হয়ে যায়
আর ঠিক তখনই সেখানে সিস্টার মার্গা চলে আসে, যে থমাসকে তার সঙ্গে নিয়ে গিয়ে তার চুলগুলো কেটে দিয়ে বাকিদের মতো করে দেয়, যেটা দেখে ঈশার একটু অদ্ভুত তো লাগে, কিন্তু সে কিছুই বলে না। এখন সিস্টার মার্গা ঈশাকে রুমটা পরিষ্কার করতে বললে ঈশা যখন রুমটা পরিষ্কার করে ময়লাগুলো নিচে ফেলতে যায়, ঠিক তখনই উপর থেকে কিছু শব্দ আসতে শুনে সে যখন দ্রুত উপরে যায়, তখন আমরা জানতে পারি সেই কালো মূর্তি যেটাকে আমরা শুরুতে দেখেছিলাম সেটা ভুল করে সিস্টার ত্রিনিংয়ের হাত লেগে ভেঙে গেছে, যার জন্য শাস্তিস্বরূপ তাকে খালি পায়ে সেই মূর্তির টুকরোর উপর দিয়েই হাঁটতে হয়, মুখ দিয়ে কোনো প্রকারের শব্দ না বার করে, যেটা করতে গিয়ে তার পা কেটে জায়গাটা রক্তে ভরে যায়। তাই ঈশা তাকে বাধা দিতে গেলে ত্রিনিং উল্টো তার উপরেই চিৎকার করে ওঠে। ঘটনাটির পর সেই দিন রাতে ঈশা যখন জায়গাটাকে পরিষ্কার করছিল, তখনই তার কাছে সিস্টার হেলেনা চলে আসে, যে ঈশাকে জানায় এই মূর্তিটা আসলে আদমের প্রথম স্ত্রী লিলিতের, যে সকল নারীদের সংগ্রামের প্রতীক। তাই আমরা তাকে আমাদের মা মনে করি, যে সকল পুরুষের দুর্ভাগ্যের কারণ। হেলেনা এখানে আরও জানায়, যেমন করে ক্যাথলিকরা বিশ্বাস করে যে সাধুদের চোখ উপড়ে ফেললে সেটা আবারও গজিয়ে ওঠে, মহিলা সাধুদের দাড়ি বড় হয়ে যায়। শুধু এটাই নয়, সাধুদের বিষয়ে এটাও বলা হয় যে তারা ড্রাগনসদের হারিয়েছে। কথাটা শুনলে যেমন এটাকে একেবারেই অযৌক্তিকর শোনায়, ঠিক তেমনই আমরাও লিলিতের কিছু অযৌক্তিকর কথা বিশ্বাস করি, যেটা বলে সে ঈশার গলায় থাকা একটা লকেটের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেটা ঈশার একটু অস্বস্তিকর লাগে। এখন কথা হলো আসল জীবনে লিলিত কে এবং তার সঙ্গে কি ঘটেছিল, সেটা আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটাকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন গল্পে ফিরে আসলে আমরা লক্ষ্য করি সেই দিন রাতেই প্রিন্সিপের নামে সেই ছেলেটা আবারও থমাসকে বুলি করতে শুরু করে দেয় এবং তাকে একটা শর্ত দেয় যে যদি সে লন্ড্রি থেকে কোনো একটা সিস্টারের প্রাইভেট কাপড় তাকে এনে দেয়, তাহলে সে আর কখনোই তাকে বুলি করবে না। কথাটা শুনে থমাস রাজি হয়ে যায় এবং একটা আলো হাতে নিয়ে লন্ড্রির দিকে এগিয়ে যায়। অন্যদিকে ঈশা ও আশ্রমের অদ্ভুত কিছু প্রথা দেখে যখন তল্লাশি করতে বার হয়, তখন তার নজর সিস্টার মার্গার উপরে পড়ে, যে তার দিকেই এগিয়ে আসছিল। তাই সে প্রথমে লুকিয়ে পড়ে অবশেষে তার পিছু নেয়, যার দরুন সে জানতে পারে একটা লোক সেখানে এসে সিস্টার মার্গাকে একটা শিশু দিয়ে গেছে, যেটা দেখে ঈশা আরও অবাক হয়ে যায়, কারণ সিস্টার মার্গা তো বলেছিল তারা এখানে শিশুদের আশ্রয় দেয় না। এখন ফেরার সময় সিস্টার মার্গা অনুভব করে যেন কেউ তার উপরে নজর রাখছে, তাই সে বিষয়টা চেক করতে যাবে। ঠিক তখনই সিস্টার হেলেনা এসে জানায় থমাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা শুনে সিস্টার মার্গা তাকে এখনই খোঁজার ব্যবস্থা করতে বলে, কারণ তাদের ভয় ছিল মাদার মিরাসল তার গন্ধ না পেয়ে যায়। এদিকে থমাস লন্ড্রি রুমে পৌঁছে সিস্টারদের প্রাইভেট কাপড় খুঁজছিল। ঠিক তখনই সেখানে সে একটা ভয়ঙ্কর ডিমনকে দেখতে পায়, যে দরজার পাশে লুকিয়ে তাকেই দেখছিল। তাই ভয় পেয়ে থমাস যখন একটু পিছনে সরে গিয়ে আবারও বিষয়টাকে দেখার চেষ্টা করে, তখনই পিছন থেকে সিস্টার জোসেফিন এসে তার মুখ চেপে ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর যখন তারা বাকিদের জিজ্ঞাসা করে যে থমাসকে কাজটা কে করতে বলেছিল, তখন প্রিন্সিপে এগিয়ে এসে তার দোষ স্বীকার করে নেয়, যেটা জানার পর সিস্টার হেলেনা সিস্টার মার্গাকে বলে এবার তাদের একটু শক্ত হতে হবে, না হলে বাকিরাও ঠিক একই কাজই করবে। কথাটা শুনে সিস্টার মার্গা বলে তুমি তাকে কি শাস্তি দেওয়ার কথা ভাবছো? উত্তরে সিস্টার হেলেনা কিছুই না বলে অদ্ভুতভাবে হাসতে শুরু করে দেয়। এখন পরের দিন সকালে সবাই যখন নাস্তা করছিল, তখনই সিস্টার মার্গা এসে সবাইকে আইস ক্যান্ডি দিয়ে বলে আজকে তারা প্রিন্সিপের জন্য একটা পরিবার পেয়ে গিয়েছে, যারা তাকে দত্তক নিতে চায়। কথাটা শুনে প্রিন্সিপের সমেত বাকিরাও খুব খুশি হয়, কিন্তু এখানে গ্যাব্রিয়েলের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল যে সে এমন কিছু জানে যেটা থেকে বাকিরা অবগত ছিল না। এরপর সিস্টার মার্গা থমাসকে তার অফিসে ডেকে জিজ্ঞাসা করে আগের দিন রাতে সে কি দেখতে পেয়েছিল। উত্তরে থমাস জানায় সে দুটো জ্বলন্ত চোখ ও ভয়ঙ্কর একটা হাত দেখতে পেয়েছিল। কথাটা শুনে সিস্টার মার্গা তাকে বুঝিয়ে বলে সেটা কোনো পিশাচ নয়, আসলে একটা এঞ্জেল ছিল, কারণ এই আশ্রমটা যে জায়গায় উপর তৈরি হয়েছে সেখানে আগে এঞ্জেলসরাই থাকতো। যেটা শুনে আমরা বুঝতে পারি এই আশ্রমে কিছু তো রহস্য আছে, যেটাকে সে লুকানোর চেষ্টা করছে। এখন সেই দিন রাতে ঈশা আবারও যখন সেই নারী মূর্তির চিত্রটাকে চেক করছিল, তখন সে সেখানে একটা গুপ্ত দরজাকে আবিষ্কার করে ফেলে। ঠিক তখনই সেখানে বাকি সিস্টারদের চলে আসতে দেখে ঈশা আতঙ্কিত হয়ে সেই গুপ্ত দরজার মধ্যে লুকিয়ে পড়ে
এদিকে সিস্টাররা প্রিন্সিপেকে সেই বন্ধ দরজার সামনে ডেকে নিয়ে এসে বলে তার চলে যাওয়ার আগে সে যেন মাদার মিরাসোলের কাছে অনুমতি নিয়ে তাকে গুড বাই জানিয়ে আসে। কিন্তু প্রিন্সিপে কাজটা করতে রাজি না হলেও সিস্টার হেলেনা তাকে জোর করে রুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দেয়। এতক্ষণে সেখানে সিস্টার মার্গাও চলে আসে, যে তার হাতে একটা শটগান ধরেছিল। এরপর তারা সবাই মিলে কিছু মন্ত্র পড়তে শুরু করে দেয়। আর ভিতরে প্রিন্সিপে যখন মাদার মিরাসোলকে জাগাতে বিছানার চাদর সরায়, তখনই সে কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। যে কিছু করতে পারত তার আগেই বিছানার নিচে থেকে একটা ভয়ঙ্কর ডিমন বার হয়ে তাকে টেনে নিয়ে চলে যায়, যার ভয়ানক আর্তনাদটা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল। এদিকে ঈশা সেই চিত্রের মধ্যে থাকা ছিদ্র দিয়ে সমস্ত ঘটনা দেখে ফেলে, যার পরক্ষণেই তার অনুভব হয় যেন কোনো অশরীরী তার দিকেই এগিয়ে আসছে। পরে আতঙ্কিত হয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে পিছন থেকে গ্যাব্রিয়েল চলে এসে তাকে সঙ্গে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে। তখনই ঈশা তাকে জিজ্ঞাসা করে তারা প্রিন্সিপের সঙ্গে কি করেছে, তাছাড়া এই আশ্রমে বা কি এমন রহস্য লুকিয়ে আছে। উত্তরে গ্যাব্রিয়েল তাকে চুপ করার ইশারা করে নিচের দিকে আঙুল দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটাতে ঈশা কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে ঈশা থমাসকে বলে তাদের আজকেই এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ জায়গাটার মধ্যে কিছু তো গোলমাল আছে। কিন্তু থমাস তার কথায় রাজি না হলে ঈশা তাকে বোঝাতে যাবে, ঠিক তখনই সেখানে সিস্টার মার্গা চলে আসে, যে তার সঙ্গে কিছু কথা আছে বলে তাকে তার অফিসে ডেকে নিয়ে যায়। এখন অফিসে পৌঁছে সিস্টার মার্গা ঈশার হাতে একটা ছবি দিয়ে বলে আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। যেটা শুনে ঈশা যখন ছবিটাকে ভালো করে দেখে তখন সে পুরো অবাক হয়ে যায়, কারণ এই ছবিতে বাকিদের সঙ্গে তার মাও উপস্থিত ছিল। তখনই সিস্টার মার্গা জানায় তার মাও একসময় এখানকার সুপিরিয়র নান ছিল, আর তারা সবাই হচ্ছে একটা সিক্রেট কাল্টের সদস্য যারা লিলিতের পুজো করে, যার জন্য তাদেরকে লিলিম নামে চিহ্নিত করা হয়। মার্গা এখানে আরও জানায় তার মায়ের একটা শিশুর ওপর খুব মায়া হয়ে যাবার কারণে সে হঠাৎ করে সেই বাচ্চাটাকে নিয়ে আশ্রম ছেড়ে পালিয়ে যায়, যেখানে সেই বাচ্চাটা আর কেউ নয় ঈশাই ছিল। তাছাড়া ঈশার আসল নাম হচ্ছে ইসাবেল, যাকে তারা লিলিতের কাছে উৎসর্গ করার জন্য এখানে নিয়ে এসেছিল, কিন্তু এস্টার সেটা হতে দেয়নি। তাই এখন সেও তার ভাই থমাস এখান থেকে কোথাও পালাতে পারবে না, যেটা বলে সে তার মাথার কাপড়টা খুলতে শুরু করে। তাই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশা তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। তারপর সে সেখান থেকে পালিয়ে যেতে গেলে বাকি সিস্টারদের সেখানে আসতে দেখে ঈশা আবারও সেই গুপ্ত দরজার ভিতরে লুকিয়ে পড়ে। এরপর সেখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজতে গিয়ে ঈশা আবিষ্কার করে এই জায়গাটা আসলে মাদার মিরাসোলের রুমের সঙ্গে যুক্ত। তাই রুমের ভিতরে গিয়ে সে সেখানে মিরাসোলের মৃত দেহকে দেখতে পায়, যাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি এই কারণেই তখন প্রিন্সিপে এত ভয় পেয়ে গিয়েছিল। এখন রুমের জানালার দিকে যেতে গিয়ে ঈশা সেখানে একটা কাটা হাত পড়ে থাকতে দেখে, যেটা আর কারোর নয় প্রিন্সিপেরই ছিল। ফলে বিষয়টা দেখে ঈশা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেয়ে সে যখন জানালা দিয়ে বাইরে দেখে তখনই সে লক্ষ্য করে দুজন পুলিশ অফিসার তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে, যার জন্য সে তাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার গলার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছায় না। তখনই পিছন থেকে সিস্টার ট্রেনিং এসে তার মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে অফিসাররা আশ্রমের মূল দরজার সামনে পৌঁছালে সিস্টার হেলেনা তাদের সঙ্গে কথা বলে, যাকে অফিসার ফ্রেড ঈশা ও তার ভাই থমাসের কথা জিজ্ঞাসা করে, কারণ তাদের গাড়িটাকে তারা পাশেই জঙ্গলের রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছে। কথাটা শুনে হেলেনা জানায় তারা এমন কাউকে তাদের আশ্রমে আসতে দেখেনি, যেটা বলে সে ভিতরে চলে যেতে গেলে অফিসার ফ্রেড তাকে থামিয়ে দিয়ে নিজেই ভিতরে গিয়ে বাচ্চাদের সঙ্গে একবার কথা বলার কথা বলে, কারণ তার সিস্টারের কথা শুনে একটু সন্দেহ হচ্ছিল। তাই অফিসার ফ্রেড ভিতরে চলে যায়, আর তার সঙ্গী অফিসারটা বাইরে সিস্টার হেলেনার সঙ্গে দাঁড়িয়ে থাকে, যেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলতে গিয়ে অফিসার ফ্রেড থমাসকে পেয়ে যায়, যাকে দেখে সে কিছু বলতে যাবে তখনই পিছন থেকে সিস্টার ট্রেনিং শটগান হাতে সেখানে চলে আসে, যে প্রথমে বাইরে দাঁড়িয়ে থাকা অফিসারটাকে শ্যুট করে দেয়। তারপর সে অফিসার ফ্রেডকেও শ্যুট করতে যাবে, তার আগেই উল্টো অফিসার ফ্রেড তাকে শ্যুট করে দেয়, যার ফলে সে সেখানেই শেষ হয়ে যায়। এখন দৃশ্যটা দেখে সিস্টার হেলেনা উন্মাদের মতো করে চিৎকার করে ওঠে, যা চিৎকার শুনে বাকিরাও সেখানে চলে এসে অফিসারকে ধরে ফেলে এবং সিস্টার হেলেনা তার মাথায় আঘাত করে তাকে বন্দি বানিয়ে নেয়। ঘটনাটির পর সিস্টাররা মিরাসোলের রুমে গিয়ে যখন সেখানে থাকা বিছানা সরায় তখন আমরা লক্ষ্য করি জায়গাটার নিচে একটা কুয়ো আছে,
যার মধ্যে সেই ভয়ঙ্কর ডিমনটা বাস করে। এখন সিস্টাররা কোনো প্রকার রিচুয়াল করার জন্য তোড়জোড় করতে শুরু করে দেয়। আর এদিকে আমাদের অফিসার ফ্রেড ও ঈশাকে দেখানো হয়, যাদেরকে তারা একসঙ্গে বেঁধে রেখেছিল। তখনই বাকি লিলিমসরা এসে ঈশার মুখ বেঁধে দিয়ে অফিসার ফ্রেডকে নিয়ে সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর আমরা সেখানে সিস্টার হেলেনাকে আসতে দেখি, যে ঈশাকে জানায় যখন সে এই কাল্টের সদস্য হয়েছিল তখন প্রথম তার খুবই ভয় করত, কিন্তু ধীরে ধীরে সে যখন পুরোপুরিভাবে নিজেকে লিলিতের কাজে উৎসর্গ করে দেয় তখন তার এসব ভালো লাগতে শুরু করে, যেখানে এখন আগুনও পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। হেলেনা আরও জানায় সিস্টার মার্গার মতে সেও একটি লিলিম, তাই হেলেনা তাকে তাদের কাল্টের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ঈশা তার কথায় রাজি না হলে হেলেনা রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যেতে গিয়েও আবার ফিরে আসে এবং জানায় সে যেন তার ভাই থমাসের চিন্তা না করে, কারণ তার সৌভাগ্য যে আমরা তাকে লিলিতের কাছে উৎসর্গ দিতে চলেছি, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা বাচ্চাদের ঘরে গিয়ে থমাসকে জোর করে সেই কুয়োর কাছে নিয়ে আসে, যেখানে অফিসার ফ্রেডও উপস্থিত ছিল, যেটার পর তারা কিছু মন্ত্র পড়তে শুরু করে দেয়। আর অন্যদিকে গ্যাব্রিয়েল ঈশার কাছে পৌঁছে তার সমস্ত বাঁধন খুলে দিলে ঈশা যখন গ্যাব্রিয়েলকে সঙ্গে নিয়ে তার ভাইকে বাঁচাতে যায় তখনই পথে তাদের সঙ্গে সিস্টার মার্গার দেখা হয়, যে হাতে শটগান নিয়ে তাদের দিকেই তাক করে দাঁড়িয়েছিল। এখন মার্গা ঈশাকে জানায় শেষ ঘনিয়ে আসছে, আর যেটা লেখা ছিল সেটাই ঘটবে, কারণ এটা আগে থেকে লিলিদের পরিকল্পনা করা আছে। তাছাড়া আমি তোমার মধ্যে তাকে দেখতে পাচ্ছি, তাই কেউ এখান থেকে পালাতে পারবে না, যেটা বলে হঠাৎ করে মার্গা নিজেকে গান দিয়ে শ্যুট করে শেষ করে নেয়। ফলে গুলির আওয়াজ শুনে লিলিমদের মনোযোগ ভঙ্গ হয়ে গেলে সুযোগটাকে কাজে লাগিয়ে অফিসার ফ্রেড হেলেনকে সঙ্গে নিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, যেটা দেখে জোসেফিন থমাসকেও জোর করে কুয়োর মধ্যে ফেলে দেয়। এখন নিচে পড়ার সাথে সাথেই সেখানকার দৃশ্য থেকে অফিসার ফ্রেড ও থমাসের রক্ত হিম হয়ে যায়, কারণ একটা লেডি ডিমন হেলেনার দেহকে কুড়ে কুড়ে খেতে শুরু করে দিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো তাতে হেলেনার মুখ দিয়ে কোনো প্রকার আর্তনাদ বার হচ্ছিল না। দেখে মনে হচ্ছিল যেন সে নিজেকে সেই ভয়ঙ্কর ডিমনের কাছে উৎসর্গ করে দিয়েছে। এখন এই দৃশ্য দেখে অফিসার ফ্রেড থমাসকে লুকিয়ে পড়তে বলে, যেটাতে থমাস সেটাই করলে ডিমনটা হঠাৎ করে ফ্রেডের কাছে চলে এসে জীবন্ত অবস্থায় তার মাথাটাকে গিলে নেয়। অন্যদিকে এতক্ষণে রুমের মধ্যে ঈশা গান হাতে চলে আসে, যাকে দেখে সবাই তার পথ ছেড়ে দূরে সরে যায়। তাই নিজের ভাইয়ের প্রাণ বাঁচাতে ঈশাও সেই কুয়োতে নেমে যায়, যেখানে পৌঁছে সে ফ্রেড ও হেলেনার অর্ধেক খাওয়া মৃতদেহকে লক্ষ্য করে, যার পরক্ষণেই সে একটা কোণে তার ভাই থমাসকে লুকিয়ে থাকতে দেখে তাকে সঙ্গে নিয়ে ঈশা দ্রুত সেখান থেকে বার হতে যাবে। সেই মুহূর্তে সেখানে সেই ভয়ঙ্কর লেডি ডিমনটা চলে আসে, যে তার দিকেই ধেয়ে আসলে ঈশা তাকে শ্যুট করে দেয়, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। যে আবারও তার দিকে এগিয়ে আসলে ঈশা লক্ষ্য করে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে, তাই সে সেটা ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে যাবে। তখনই ডিমনটা তার পা ধরে নেয়, যাকে লাথি মেরে ঈশা উপরে উঠে আসলে ডিমনটাও তার পিছনে কুয়ো থেকে উঠে আসে। তাই থমাস সেখানে পড়ে থাকা অফিসার ফ্রেডের গান হাতে নিয়ে ডিমনের মাথায় শ্যুট করে দেয়, যার ফলে সে নিচে পড়ে যায়। ঘটনাটির পর তারা দুই ভাই বোন গান হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে, যাদের দেখে বাকি লিলিতরা কোনো প্রতিক্রিয়া করে না। শুধুমাত্র সিস্টার জোসেফিন ঈশার পায়ে আঘাতটা দেখে অদ্ভুতভাবে হাসতে শুরু করে, যেটা কুয়ো থেকে বার হওয়ার সময় সেই ডিমনের আচরণের কারণে হয়েছিল। কিন্তু ঈশা এখানে কোনো কিছুরই পরোয়া না করে তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। ঠিক তখনই থমাস ঈশাকে বলে সে তার বাকি বন্ধুদের না নিয়ে এখান থেকে যাবে না, তাই বাধ্য হয়ে ঈশা তাদেরকেও নিয়ে আসতে উপরে গেলে হঠাৎ করে থমাস বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়, যেটা শোনার সাথে সাথে সেও উপরে গিয়ে সেখানকার দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়, কারণ ঈশা নিজেই একটা ডিমনে পরিণত হয়ে তার বন্ধু নাইলোকে শেষ করে দিয়েছিল। ফলে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে থমাস চিৎকার করতে করতে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটির পর বাকি লিলিমসরা তার কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে তার দিকে সেই শিশুটাকে এগিয়ে দেয়, যাকে দেখে সাথে সাথে ঈশা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। তখনই আমাদের আবারও সেই চিত্রটাকে দেখানো হয়, যেটাকে আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম, কিন্তু এখন সেখানে ঈশার একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছিল, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখন যদি কথা বলি লিলিতের বিষয়ে, তো জুইস মাইথোলজি বা ইহুদি পুরাণ অনুযায়ী লিলিতকে বাবা আদমের প্রথম স্ত্রী বলা হয়, যে বাবা আদমের অধীনে না থেকে
সমান অধিকারের দাবি করে। তাই ঈশ্বরের আদেশ অস্বীকার করার অপরাধে তাকে ইডেন থেকে বার করে দেওয়া হয়েছিল, যার জন্য তাকে অবাধ্য, বিদ্রোহী ও এক ধরনের নারী শক্তির প্রতীক হিসাবে দেখা হয়। কিছু লোককথা ও মিথ আছে যে অনেক সংস্কৃতিতে লিলিথকে রাতের দৈত্য, শিশুদের অপহরণকারী বা শয়তানি আত্মা হিসাবে বর্ণনা করা হয়। তাছাড়া এখনকার আধুনিক সংস্কৃতিতে লিলিথকে নারীর স্বাধীনতা, যৌনতা ও বিদ্রোহের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, যেমন মুভি, টিভি সিরিজ ও ভিডিও গেমে। তো বন্ধুরা, আশা করছি এখন আপনাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। যদি এখনও মুভিটার কাহিনী নিয়ে বা লিলিথকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।